নবজাতককালীন সময়ে নবজাতকের অতি সাধারণ স্বাস্থ্য সমস্যা হচ্ছে আকস্মিক তীব্র কান্নাকাটি। নবজাতকের হঠাৎ এই তীব্র কান্নাকাটি নিঃসন্দেহে পিতামাতার জন্য অনেক বেশি বিভ্রান্তকর। যেহেতু কান্না ছাড়া শিশুদের কোনো ভাষা নেই, তাই চিকিৎসা বিজ্ঞানের আলোকে নবজাতকের হঠাৎ এই তীব্র কান্নাকাটির পিছনে সম্ভাব্য কি কারণ লুকিয়ে থাকে, চিকিৎসা ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, তৎক্ষণাৎ করণীয় সহ জরুরি অবস্থা বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ক্লাসে। ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার MCH ট্রেনিং কোর্সের 32 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব নবজাতকের অ্যাবডোমিনাল পেইন। নবজাতক বা শিশুদের যে পেটে ব্যথা আছে, সেই পেটে ব্যথার সাথে সম্পৃক্ত কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব, যেমন নবজাতকের সাধারণ পেটে ব্যথা কি, কাকে বলে, ইনফ্যান্টাইল কলিক কি, কাকে বলে, ইনফ্যান্টাইল কলিক বা সাধারণ পেটে ব্যথার পিছনে সম্ভাব্য কারণগুলো কি কি জড়িত থাকতে পারে, চিকিৎসা ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, শিশুদেরকে বুকের দুধ পান করানোর সঠিক পদ্ধতি এবং এই বুকের দুধ পান করানোর সাথে জড়িত সরাসরি কিছু কারণ যেগুলো শিশুর এই আকস্মিক তীব্র কান্নাকাটির পিছনে দায়ী হতে পারে। এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব, যা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সচেতন অভিভাবকদের জন্য অত্যন্ত কাজে আসবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাবডোমিনাল যে পেইনটা, শিশুদের যে পেটে ব্যথা হয়, তো পেটে ব্যথা জিনিসটা আসলে কি? নবজাতকের পেটের আভ্যন্তরীণ যে স্মুথ মাসেল গুলো আছে, যেমন ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল, হ্যাঁ, পেটের আভ্যন্তরে কি আছে? ইন্টেস্টাইন আছে। ইন্টেস্টাইনের মধ্যস্থ যে স্মুথ মাসেল গুলো আছে, সেই স্মুথ মাসেল গুলোর যে ক্রমাগত যদি সংকোচন এবং প্রসারণ ঘটে, সংকোচন মানে হচ্ছে কন্ট্রাকশন এবং প্রসারণ মানে হচ্ছে রিল্যাক্সেশন, অর্থাৎ স্মুথ মাসেল অফ ইন্টেস্টাইন, এই স্মুথ মাসেলের যদি ক্রমাগত ভাবে পারসিস্টেন্টলি এরকম কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন হইতে থাকে, তরঙ্গের ন্যায় একটা প্রভাব স্মুথ মাসেলে চলতে থাকে, এর ফলে এক ধরনের পেটে ব্যথা তৈরি হয় শিশুদের, ঠিক আছে? এই পেটে ব্যথাটাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কলিকি টাইপ অ্যাবডোমিনাল পেইন বলা যায়। কলিকি ধরনের অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে? তো এই অ্যাবডোমিনাল কলিকি ধরনের অ্যাবডোমিনাল পেইনটাকে অ্যাবডোমিনাল কলিক বলা যায়, বা কখনো কখনো আমরা অ্যাবডোমিনাল পেইনও সাধারণভাবে বলতে পারবো। তাহলে পেটে ব্যথা সাধারণত যে কারণে উৎপন্ন হয় সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনের অভ্যন্তরে যে স্মুথ মাসেল আছে, সেই স্মুথ মাসেলের মধ্যে তরঙ্গের ন্যায় এক ধরনের সংকোচন প্রসারণ চলতে থাকে, কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন চলতে থাকে, যেটার প্রভাবে এক ধরনের ব্যথা উৎপন্ন হয়, যেটাকে কলিকি টাইপ পেইন বলা যায়, বা এই ধরনের নির্দিষ্ট একটা ব্যথার ধরন, এটাকে আবার অ্যাবডোমিনাল কলিক বা অ্যাবডোমিনাল পেইন সাধারণভাবে বলা যায়, ঠিক আছে? তবে অ্যাবডোমিনাল পেইন কি কারণে হচ্ছে, সুনির্দিষ্ট কারণ এবং কোন অংশে, পেটের কোন অঞ্চলে ব্যথা হচ্ছে, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে আলাদা অনেক নামে ডাকা যায় চিকিৎসা বিজ্ঞানে, ঠিক আছে? যেমন এপিগ্যাস্ট্রিক পেইন, লাম্বার পেইন, রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন, লেফট লোয়ার কোয়াড্রেন্ট পেইন, এভাবে করে 9 রিজন অফ অ্যাবডোমেন, প্রত্যেকটা রিজিয়ন ধরে আপনি পেইন লাগাতে পারেন। আবার 4 কোয়াড্রেন্টস অফ অ্যাবডোমেন, প্রত্যেকটা রিজিয়ন ধরে আপনি পেইন লাগাতে পারেন। এবং পেটে ব্যথার নির্দিষ্ট যে ধরন আছে, যেমন কলিকি টাইপের অ্যাবডোমিনাল পেইন হলে সেটাকে অ্যাবডোমিনাল কলিক বলা যায়, ক্র্যাম্পি টাইপের অ্যাবডোমিনাল পেইন হইলে সেটাকে অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং, তারপরে নাভির চারপাশে ব্যথা হলে সেটাকে পেরিয়াম্বিলিক্যাল পেইন বলা যায়, তারপরে ফাংশনাল অ্যাবডোমিনাল পেইন বলে আরেকটা জিনিস আছে। এরকম করে অ্যাবডোমেনের যে ব্যথা, সেই ব্যথার সুনির্দিষ্ট কি কারণ জড়িত, সেই কারণ এবং কোন অঞ্চলে ব্যথা হচ্ছে, সেই অঞ্চল ভেদে পেটে ব্যথাকে বিভিন্ন সুনির্দিষ্ট নামে আখ্যায়িত করা যায়, নামকরণ করা যায়, এবং মেডিকেল সায়েন্সে এগুলো আলাদা আলাদা করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে? তো আশা করছি আপনারা এগুলো সম্পর্কে যদি আরো একটু নিজে ব্যক্তিগতভাবে পড়াশোনা করেন, তাহলে ওগুলো চলে আসবে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাবডোমিনাল কলিক আর কি, ঠিক আছে? বা এই কলিকি টাইপের যে পেটে ব্যথাটা, তরঙ্গের ন্যায় স্মুথ মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এবার দ্বিতীয় পর্যায়ে যেটা আমাদের জানা দরকার, নবজাতককালীন সময় হতে শিশুদের বয়স 6 মাস পর্যন্ত, এই সময়ের মধ্যে ইনফ্যান্টাইল কলিক, মানে এই যে উপরে আমরা যে ধরনের পেটে ব্যথা দেখলাম কলিকি টাইপের অ্যাবডোমিনাল পেইন, এরকম কলিকি টাইপের অ্যাবডোমিনাল পেইনের পিছনে জড়িত একটা নির্দিষ্ট রোগ অবস্থা হচ্ছে ইনফ্যান্টাইল কলিক। এই ইনফ্যান্টাইল কলিকটা বহুল পরিলক্ষিত, খুব কমনলি দেখা যায়, ঠিক আছে? এছাড়াও 6 মাস, শিশুদের বয়স 6 মাসের পরেও যে কোনো বয়সে ক্রমাগত ভাবে এই শিশুদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সাধারণভাবে পেটে ব্যথা পরিলক্ষিত
হয়ে থাকে। এটা একবারে বহুল ভাবে আপনারা দেখবেন সাধারণ স্বাস্থ্য সমস্যা অ্যাবডোমিনাল পেইন। তো ইনফ্যান্টাইল কলিক এবং সাধারণ পেটে ব্যথা এই দুই ধরন সম্পর্কে ধারণা আরো ব্যাপকভাবে স্পষ্ট করা হলো। পরবর্তী আলোচনাগুলোতে আমরা ইনফ্যান্টাইল কলিক এবং শিশুদের সাধারণ পেটে ব্যথা সম্পর্কে অবহিত হব ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা সবার আগে যেটা স্পষ্ট করি সেটা হচ্ছে ইনফ্যান্টাইল কলিক, ঠিক আছে। ইনফ্যান্টাইল কলিক এর সংজ্ঞা বা ডেফিনেশন অফ ইনফ্যান্টাইল কলিক কাকে বলা হয়। ইনফ্যান্টাইল কলিক এটা অত্যন্ত সাধারণ এবং আপনারা অনেক বেশি লক্ষ্য করবেন, বিশেষ করে নবজাতকের জন্মের পর থেকে নিয়ে 3 মাসের মধ্যে, 6 মাস পর্যন্ত হতে পারে, তবে কমনলি 3 মাসের মধ্যেই এটা দেখে থাকবেন। তো ইনফ্যান্টাইল কলিক এটা এক ধরনের পেটে ব্যথা নবজাতকের, যেটা একটা সুস্থ স্বাভাবিক শিশুর হয়ে থাকে এবং সে পূর্ণকালীন সময় মায়ের গর্ভের মধ্যে ছিল, অর্থাৎ টোটাল একটা ফুল প্রেগন্যান্সি পিরিয়ড সে ওভারকাম করে দুনিয়াতে এসেছে। এরকম পূর্ণকালীন একটা নবজাতক এবং সুস্থ স্বাভাবিক একজন নবজাতক হঠাৎ করে আকস্মিকভাবে তীব্র কান্নাকাটি শুরু করে, দিনের মধ্যে 3 ঘন্টার বেশি বা 3 ঘন্টা সময়কালের মতো কান্নাকাটি করে। এই কান্নাকাটিটা আবার সপ্তাহে 3 দিনের বেশি থাকে এবং এই কান্নাকাটিটা আবার 1 মাসের মধ্যে 3 সপ্তাহের বেশি থাকে। একে রুল অফ 9ও বলা যায়। আমি বিষয়টা আরেকটু স্পষ্ট করি যে নবজাতক দেখা গেল হঠাৎ করে তীব্র কান্নাকাটি শুরু করেছে, হতে পারে সন্ধ্যায় বা বিকেলের পর, নির্দিষ্ট একটা সময়ে আর কি। নির্দিষ্ট সময়ের মধ্যে মোস্ট প্রেফারেবল হচ্ছে সন্ধ্যায় এবং বিকেলের পর রাতে, এটা আমরা একটু পরে দেখব। তো নির্দিষ্ট দিনের একটা সময় হঠাৎ করে শিশু কান্নাকাটি শুরু করেছে এবং এই কান্নাকাটিটা তীব্র কান্নাকাটি, কোনোভাবেই শিশুকে থামানো যাচ্ছে না। এই কান্নাকাটির সময়কাল চলমান সময়কাল 3 ঘন্টার বেশি বা 3 ঘন্টা সময়কালীন থাকে এবং এই কান্নাটা 1 সপ্তাহের মধ্যে তিন দিনের বেশি ওঠে, 3 দিনের বা তার বেশি সময় ওঠে। আজকে উঠছে, কালকে উঠছে, তারপরের দিন উঠছে, অথবা একদিন পর পর এরকম করে উঠতেছে ক্রমাগত ভাবে। 7 দিনের মধ্যে অন্তত 3 দিন পেটে ব্যথার এরকম 3 ঘন্টার বেশি ধরে চলতেছে এবং এই অবস্থাটা যদি 1 মাসের মধ্যে 3 সপ্তাহের বেশি চলে, 3 সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলে, তখন এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে ইনফ্যান্টাইল কলিক বলা যায়, ঠিক আছে, বা বলা হয়। তো এটাকে রুল অফ 9 বলা হয়। স্পষ্ট করার বিষয় কি? স্পষ্ট করার বিষয় হচ্ছে যে এখানে মোর দেন 3 আওয়ার্স ইন এ ডে, মোর দেন 3 ডেজ ইন এ উইক, তারপর মোর দেন 3 উইকস ইন এ মান্থ, এটাকে রুল অফ 9 বলা যায়। হ্যাঁ, এটা একটু খেয়াল করার বিষয় আছে। আপনি যদি অভিভাবকদের পেটে ব্যথা নিয়ে যখন শিশু আসবে, পেটে ব্যথা নিয়ে আসবে, সে তো আর বলতে পারবে না শিশু, তার প্রধান ভাষা কি? কান্নাকাটি। যেহেতু তীব্র কান্নাকাটি শিশু শুরু করবে, এই তীব্র কান্নাকাটির পিছনে প্রধানত এবং বড় সড়ো ভাবে প্রায়োরিটি পাওয়ার মতো এক কারণ হিসেবে জড়িত থাকে পেটে ব্যথা, ঠিক আছে। তাহলে নবজাতকের তীব্র কান্নাকাটির পিছনে প্রথম এবং প্রধান কারণ হয় পেটে ব্যথা। তো এইরকম তীব্র কান্নাকাটি যখন আপনাদের কাছে নিয়ে আসবে, তখন আপনারা যখন এই রুল অফ 9 মেথডে তাদেরকে জিজ্ঞেস করবেন, দিনে কি 3 ঘন্টার বেশি ধরে এরকম চলে, সপ্তাহে কি 3 দিনের বেশি সময় এরকম চলে, মাসে কি 3 সপ্তাহের বেশি ধরে এরকম চলে। অনেক সময় দেখা গেছে মাস পর্যন্ত ওভারটেক করে না, দেখা গেছে প্রথম 1 দিন 2 দিনের মধ্যেই আপনাদের কাছে নিয়ে আসবে। তো যাই হোক, এটাকে ইনফ্যান্টাইল কলিক বলা হয় আর কি। তো ইনফ্যান্টাইল কলিক হলে এইটার ক্লিনিক্যাল ফিচার কেমন হয় বা উপসর্গ লক্ষণ কি হয়? প্রথম উপসর্গ হিসেবে যেটা আসবে অতিরিক্ত কান্নাকাটি, যেটাকে এক্সেসিভ ক্রাইং বলা যায়, ঠিক আছে। এক্সেসিভ ক্রাইং, অনেক বেশি কান্না করছে শিশু, আপনার কাছে বলবে এসে যে শিশু অনেক বেশি কান্না করছে। দিনে বা রাতে হঠাৎ করে জোরে জোরে কান্নাকাটি শুরু করবে শিশু। কান্নাটা সাধারণত নির্দিষ্ট সময় হয়ে থাকে, যেমন বিকেল বা সন্ধ্যায় বেশি দেখা যায় এবং শিশু সহজে শান্ত হইতে চায় না। মানে আপনি তাকে যত রকমই করবেন না কেন, যত ধরনেরই শান্ত করার চেষ্টা করবেন না কেন, তাকে শান্ত করাটা খুব কঠিন হয়ে যায়। শিশুকে সহজে শান্ত করা যায় না, তার কান্নাকাটি সহজে থামানো যায় না। এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, পেটে ফাঁপা, মানে পেটটা একটু ডিস্টেন্স মনে হবে এবং গ্যাস জমা থাকবে, অর্থাৎ অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং ফ্ল্যাটুলেন্স থাকবে। পেটটা একটু ফুলে থাকবে এবং পেটের মধ্যে বাতাস জমে থাকবে, গ্যাস জমে থাকবে। এই পয়েন্টের অধীনে যেটা মনে রাখার বিষয়, শিশুর পেট শক্ত এবং ফুলে থাকবে। আপনি যখন শিশুর পেটে হাত দিবেন, দেখা যাবে যে শিশুর পেটটা অনেক বেশি ডিস্টেন্স হয়ে আছে, ডিস্টেনশন আছে, প্রসারিত ফুলে আছে
এবং শক্ত হয়ে আছে। পরে শিশুর মাঝে যে ঢেকুর বা বাতাস বের করার একটা চেষ্টা লক্ষ্য করা যাবে, যে শিশুর পেটের মধ্যে মনে হচ্ছে অনেক বাতাস জমে আছে, এট এনিহাও এটা ঢেকুর দিয়ে বা যে কোনো ভাবে বাতাসটা বের করা সে চেষ্টা করা, তার মধ্যে যে মুভমেন্ট সহ তার যে অঙ্গি ভঙ্গি সেটা থেকে আপনি বুঝে যাবেন যে সে বাতাস বের করার চেষ্টায় আছে। এরপরে পায়ের যে ভঙ্গি বা লেগ পোশ্চার, এই লেগ পোশ্চারের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যায়, যে শিশু পেটে ব্যথার তীব্রতা এত বেশি হয় যে শিশু পেটে ব্যথা কমাতে পা গুটিয়ে অনেকটা বুকের দিকে নিয়ে আসে, অর্থাৎ পা দুটা পেটের মধ্যে উপরের দিকে একটু চাপ প্রয়োগ করে দুটি পা বোটে আপনার পা দুটা গুটিয়ে বক্ষ পাঁজরের দিকে নিয়ে আসবে। মানে বোঝা যাচ্ছে আমাদের যেরকম পেটে কলিকি টাইপের অ্যাবডোমিনাল পেইন হলে আমরা যেরকম পেটে চাপ দিলে একটু শান্তি স্বস্তি লাগে, এরকম শিশুও তার লেগ পোশ্চার এরকমটাই দেখাবে, যে তার লেগ গুলো উপরের দিকে আপওয়ার্ড বোটে রাখবে, গুটিয়ে রাখবে, পেটের উপর একটা চাপ প্রয়োগ করার চেষ্টা থাকতে পারে। ঠিক আছে, এই লেগ পোশ্চারটা আমরা লক্ষ্য করব। এরপরে মল থেকে পরিবর্তন আসবে, চেঞ্জ ইন বাউল হ্যাবিট, মল থেকে একটা বিশেষ পরিবর্তন আসবে, যদিও এর সাথে ডায়রিয়া কিংবা কনস্টিপেশন খুব একটা জড়িত থাকে না। ঠিক আছে, অনেক সময় ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা যায় না, তবে মল ত্যাগের অভ্যাসে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। ঠিক আছে, দেখা গেছে যে আগে যেই অভ্যাসে সে মলত্যাগ করতো সেই প্যাটার্নে একটু চেঞ্জ আসতে পারে। খাদ্য গ্রহণে ব্যাঘাত, হ্যাঁ, তারপর ফিডিং এ একটা ডিফিকাল্টিজ তৈরি হবে, একটা ডিফিকাল্টি তৈরি হবে, ফিডিং করতে চাইবে না, যেহেতু শিশুর পেটে প্রচুর ডিস্টেন্স হয়ে আছে, ফুলে আছে, পেটে ফাঁপা হয়ে আছে, বাতাস জমে আছে, স্বাভাবিকভাবেই তার কি খাওয়ার বা দুধ টানার ফিডিং যে প্রসেস আছে সেটা কিছুটা বিঘ্নতায় পড়ে যাবে, ব্যাঘাত ঘটবে, এটাকে ফিডিং ডিফিকাল্টিজ বলা যায়। ঠিক আছে, তো এই ফিডিং ডিফিকাল্টিজ আমরা শিশুর মাঝে লক্ষ্য করতে পারবো, শিশু স্বাভাবিকভাবে স্তনপান করতে চাইবে না। এক্ষেত্রে স্তনপান করাইতে গেলে শিশুর বিরক্তি ভাব প্রকাশ পাবে, শিশু বিরক্ত হচ্ছে সেটা খুব সহজে বোঝা যাবে, উপলব্ধি করা যাবে। হ্যাঁ, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘুমের ব্যাঘাত ঘটবে, ঘুমের সমস্যা হতে পারে, ডিস্টার্বড স্লিপ। ঠিক আছে, ডিস্টার্বড স্লিপ হইতে পারে, ঘুমের ব্যাঘাত করতে পারে, যেহেতু পেটে ক্রমাগত ভাবেই একটা ওয়েব লাইক মুভমেন্ট চলছে, কলিকি টাইপের পেটে ব্যথা চলছে, তো এই কারণে কিছু সময় পর পর মানে শিশু কান্নাকাটি, ঘুমের মধ্যেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে হঠাৎ হঠাৎ, এরকম অতিরিক্ত কান্নাকাটির জন্য ঘুমে একটা ডিস্টার্ব তৈরি হবে, ব্যাঘাত তৈরি হবে। সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে শিশু হেলদি থাকবে, আদারওয়াইজ শিশুর এত প্রবলেম যে চলবে, শিশু মোটামুটি হেলদি থাকবে, তার যে গ্রোথ বা বৃদ্ধি, শারীরিক ওজন এবং অন্যান্য ক্রিয়াকলাপ, এগুলো সবকিছু কি থাকবে, স্বাভাবিক থাকবে। পরিচিতি এবং উপসর্গ বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন জানার পরে আমরা আরো একটু ডিফারেন্সিয়েশন করার বিষয় আছে। ইনফ্যান্টাইল কলিক হলো একটা স্বাভাবিক, অস্থায়ী এবং আচরণগত অবস্থা, যেখানে শিশু অতিরিক্ত কান্না করে ঠিকই, কিন্তু তার পেছনে কোনো নির্দিষ্ট রোগ অবস্থা বা শারীরিক সমস্যা থাকে না। এটি সাধারণত গ্যাস, অপরিণত হজম প্রক্রিয়া বা পরিবেশগত কারণে ঘটে থাকে এবং 3 থেকে 4 মাসের মধ্যে আপনা আপনি সেরে যায়। ইনফ্যান্টাইল কলিকের শিশুর খাওয়া দাওয়া, বৃদ্ধি এবং অন্যান্য কার্যকলাপ মোটামুটি স্বাভাবিক থাকে। সিনড্রোম, এটা মনে রাখা যায়, ইনফ্যান্টাইল কলিক কি একটা সিনড্রোম, এটা অনেকগুলো যে উপসর্গ আমরা একটু আগে আলোচনা করছিলাম, ক্লিনিক্যাল ফিচার। তো এই নির্দিষ্ট প্যাটার্নে রুল অফ 9 নিয়ে যেটা প্রকাশিত হবে, এটাকে আমরা ইনফ্যান্টাইল কলিক বলবো, অতএব এটা একটা সিনড্রোম বলা যায় বা একটা নির্দিষ্ট রোগ অবস্থা। কিন্তু অপরদিকে যে সাধারণ পেটে ব্যথা, জেনারেল অ্যাবডোমিনাল পেইন, এটা একটা উপসর্গ। ঠিক আছে, আমরা যে বলছি আলোচনা শুরুতে, শিশুদের সাধারণ পেটে ব্যথা এবং ইনফ্যান্টাইল কলিক, এইটাই মূল পার্থক্য ইনফ্যান্টাইল কলিক এবং সাধারণ পেটে ব্যথার মধ্যে। ইনফ্যান্টাইল কলিকটা নির্দিষ্ট প্যাটার্নে নির্দিষ্ট বৈশিষ্ট্য ফুলফিল করার পরে আমরা বলবো ইনফ্যান্টাইল কলিক। আর এমনিতেই যদি প্রমাণিত হয় শিশুর আচরণ বা সুনির্দিষ্ট কোনো ইনভেস্টিগেশনস এর মাধ্যমে যদি শিশুর পেটে ব্যথা প্রমাণিত হয় এবং এটা রুল অফ 9 ফুলফিল করবে না, এবং এটা শিশুর বয়স সর্বোচ্চ 6 মাসের মধ্যে হবে না, তখন এটাকে আমরা এমনিতেই জেনারেল অ্যাবডোমিনাল পেইন বলবো, সাধারণ পেটে ব্যথা বলবো। ঠিক আছে, এই সাধারণ অ্যাবডোমিনাল পেইন এটা একটা সিমটমস, যেহেতু এই সিমটমস এর পিছনে বিভিন্ন ধরনের অন্তর্নিহিত শারীরিক সমস্যা থাকতে পারে, যা বিভিন্ন ধরনের অন্তর্নিহিত শারীরিক সমস্যার ফলাফল হতে পারে আর কি। ঠিক আছে, যেমন অন্ত্রের মধ্যে সংক্রমণ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা বা জন্মগত অসামঞ্জস্যতা। এক্ষেত্রে শুধু কান্না নয়, সাথে জ্বর, বমি, পায়খানার সাথে রক্ত যাওয়া বা পাতলা পায়খানা বা পায়খানার একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, বা শিশুর বৃদ্ধিতে বা স্বাভাবিকত্বে প্রভাব ফেলে। ওজন কমার মতো গুরুতর লক্ষণও থাকতে পারে।
নবজাতকের সাধারণ পেটে ব্যথা জেনারেল অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল কলিক অফ নিউনেটস একটি লক্ষণ বা উপসর্গ। তাহলে শিশুদের এই যে জেনারেল অ্যাবডোমিনাল পেইন, সাধারণ অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল কলিক অফ নিউনেট, এটার পিছনে কিন্তু অনেক গুরুতর কারণ জড়িত থাকতে পারে, যেটা নির্দিষ্টভাবে নির্ণয়ের দাবি রাখে এবং নির্দিষ্টভাবে আলাদাভাবে চিকিৎসার দাবি রাখে, এবং এটার বিভিন্ন বড় ধরনের জটিলতাও তৈরি হইতে পারে। কিন্তু ইনফ্যান্টাইল কলিকের ক্ষেত্রে এরকম কিছু নাই। এটা একটা অতি সাধারণ শিশুর নবজাতককালীন অবস্থা, যেটা খুব সহজেই সমাধানযোগ্য, এবং এটার পিছনে কোনো ধরনের বড় জটিলতা সাধারণত জড়িত থাকে না বা ঘটতে আমরা দেখি না। তো নবজাতকের যে জেনারেল অ্যাবডোমিনাল পেইন বা ইনফ্যান্টাইল কলিক যাই হোক না কেন, এগুলোর পিছনে যে সম্ভাব্য কারণ জড়িত, সেই কারণগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। কিছু কারণ সরাসরি ইনফ্যান্টাইল কলিকের সাথে জড়িত, কিছু কারণ অ্যাবডোমিনাল পেইনের সাথে জড়িত। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে সকল ইনফ্যান্টাইল কলিকই কিন্তু জেনারেল অ্যাবডোমিনাল পেইন, আর সকল জেনারেল অ্যাবডোমিনাল পেইন কিন্তু ইনফ্যান্টাইল কলিক না। তো সেই হিসেবে আর কি আমরা যে সম্ভাব্য কারণগুলো, এগুলো আলাদা আলাদা করে পড়ার কোনো দরকার নেই, একসাথে আমরা পড়ছি সম্ভাব্য কারণগুলো। জেনারেল অ্যাবডোমিনাল পেইন এবং ইনফ্যান্টাইল কলিকের যে সম্ভাব্য কারণগুলো রয়েছে, সেই কারণগুলো আমরা একসাথেই পড়বো। প্রথম কারণ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অপরিপক্ক যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম রয়েছে, জিআই যে ট্র্যাক্ট বা সিস্টেম, সেটা যদি অপরিপক্কতা থাকে, সেই অপরিপক্কতার কারণে হতে পারে। নবজাতকের অন্ত্রের পেশি ও নার্ভ এখনো পরিপক্ক বা ম্যাচিউরড হয় নাই, ভালোভাবে বিকশিত হয় নাই। অন্ত্রের যে গতি রয়েছে, মোটিলিটি রয়েছে, অসামঞ্জস্যপূর্ণ হয়, যা ব্যথা বা অস্বস্তি তৈরি করতে পারে। এটা আসলে জন্মগত ত্রুটি বা অপরিপক্কতা বলতে পারেন। এই কারণে শিশুদের পেটে ব্যথা হয়ে থাকে। দ্বিতীয় কারণ হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, অতিরিক্ত বাতাস গেলা, যেটাকে অ্যারোফেজিয়া বলা যায়, ঠিক আছে। তো অ্যারোফেজিয়া কেন হয়? এটা যথার্থ যে দুধ পান করানোর কৌশল, সেটা যদি মায়েরা না মানে, তখন শিশুরা দুধ পান করার সময়, নিপলকে টানার সময়, সাক করার সময় মাঝখানে ফাঁকে ফাঁকে কি বাতাস ঢোকে, দুধের পাশাপাশি বাতাস প্রবেশ করে পেটের মধ্যে, যেটার জন্য মানে মায়ের যে যথার্থ দুধ পান করানোর কৌশল, সেটা জড়িত থাকে। এবং যদি কান্না বেশি করে শিশুরা, এই কান্নার সময়ও শিশুদের পেটে অতিরিক্ত বাতাস প্রবেশ করে, অ্যারোফেজিয়া হয়, বাতাস গিলে ফেলে, তখন হচ্ছে শিশুদের পেটে ব্যথা তৈরি হয়, ঠিক আছে। এটা দ্বিতীয় প্রধান কারণ। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি অন্ত্রে গ্যাস জমে থাকা, ঠিক আছে। এই বাতাসটাই কিন্তু পরবর্তীতে গ্যাস হয়ে যায়, যেটা একটু আগে ঢুকলো, এই বাতাসটাই অন্ত্রের মধ্যে যে গ্যাস ফর্ম করে। গ্যাস্ট্রিক ফার্মেন্টেশন বা অপ্রতিসম অন্ত্রের চলাচলের ফলে পেটে গ্যাস জমে চাপ সৃষ্টি করতে পারে, ঠিক আছে। পেটের মধ্যে একটা চাপ সৃষ্টি করতে পারে, এখান থেকে ব্যথা তৈরি হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি খাদ্যের প্রতি সংবেদনশীলতা বা ফুড অ্যালার্জি। হ্যাঁ, খাদ্যের প্রতি অ্যালার্জির কারণে এরকম হইতে পারে। বিশেষত গরুর দুধ ভিত্তিক ফর্মুলায় থাকা যে প্রোটিন বা মাতৃদুগ্ধে থাকা নির্দিষ্ট কোনো উপাদান শিশুর অন্ত্রে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এবং এর ফলে পেটে ব্যথা তৈরি হতে পারে, মানে ফুড অ্যালার্জি মোট কথা যেটা এটা। তারপরে ল্যাকটোজ ইনটলারেন্সি বা ল্যাকটোজের প্রতি অসহিষ্ণুতা, ঠিক আছে। এটা খুব কমন। শিশুর শরীরে ল্যাকটেজ এনজাইমের স্বল্পতার কারণে দুধে থাকা ল্যাকটোজ ঠিকভাবে হজম না হওয়া, এবং যার ফলে পেটে ব্যথা তৈরি হয়। খাদ্যাভ্যাস বা খাওয়ানোর ত্রুটির কারণে এরকম পেটে ব্যথা হইতে পারে। অতিরিক্ত খাবার খাওয়ানো, মানে একসাথে শিশুকে অনেক বেশি দুধ পান করানো, প্যাটার্ন মেনটেন না করে অসময়ে দুধ পান করানো, বা সঠিকভাবে ঢেকুর না তোলা, ইত্যাদি কারণে পেটের ব্যথা বাড়তে পারে বা পেটে ব্যথা তৈরি হইতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে কমন কজ। এছাড়া আরো কিছু কজ বা সাধারণ কারণ জড়িত আছে এর মধ্যে। পিতা মাতার মানসিক চাপ বা উদ্বেগ, শিশুর চারপাশের যে পরিবেশ আছে, শিশুর চারপাশের পরিবেশ যদি উদ্বেগজনক হয়, তবে তা শিশুতে উদ্বেগ এবং অস্বাভাবিক বহিঃপ্রকাশ হিসেবে কাজ করতে পারে। এটা বিশেষত ইনফ্যান্টাইল কলিকের ক্ষেত্রে। হ্যাঁ, শিশু যখন একটানা 3 ঘন্টার বেশি তীব্র কান্নাকাটি করছে, স্বাভাবিকভাবেই মায়েরা কি হয়, উদ্বিগ্ন হয়ে যায়, আশেপাশের পরিবেশটাও উদ্বিগ্ন এবং চাপপূর্ণ হয়ে যায়। এরকম চাপযুক্ত উদ্বিগ্ন পরিবেশের কারণে শিশুর ইনফ্যান্টাইল কলিক আরো বেশি বাড়ে, ঠিক আছে। এই জন্য ঘাবড়ে না গিয়ে, উদ্বিগ্ন না হয়ে, অনর্থক আশেপাশে চাপ সৃষ্টি না করে যথার্থ রিল্যাক্স থাকার চেষ্টা করা উচিত। শিশুকে রিল্যাক্স রাখা, চাপ মুক্ত রাখা, উদ্বিগ্নতা মুক্ত রাখা চেষ্টা করতে হবে। এরপরের পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিপাক তন্ত্রের অসুস্থতা এবং প্রদাহজনিত কারণেও শিশুদের পেটে ব্যথা হতে পারে এবং ইনফ্যান্টাইল কলিক প্রভাবিত হইতে পারে। শিশুদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে যে কোনো ধরনের আনহেলদি স্টেট, অসুস্থতার প্রভাবটা কিন্তু শিশুর পেটে ব্যথার পিছনে একটা গুরুত্বপূর্ণ
দায়ী বিষয়। একই সাথে প্রদাহ হতে পারে, প্রদাহজনিত কারণে পেটে ব্যথা হইতে পারে। এই প্রদাহটা কি দিয়ে হয়েছে সেটার উপর আবার ভিন্ন ভিন্ন কারণ ক্লাসিফাই করা যায়, ঠিক আছে? তো প্রদাহটা ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে, ভাইরাস দিয়ে হইতে পারে, ফাঙ্গাস দিয়ে হইতে পারে, প্রোটোজোয়া দিয়ে হইতে পারে, অথবা অন্য কোনো কারণেও হইতে পারে প্রদাহ, ঠিক আছে? তো প্রদাহ এবং সংক্রমণ দুইটা কিন্তু আলাদা জিনিস। দুইটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। আমাদের ফাউন্ডেশন কোর্সগুলোতে আমরা এগুলো পড়াই, প্যাথোলজি সাবজেক্টের মধ্যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। হ্যাঁ, কনস্টিপেশনের কারণে শিশুদের এরকম পেটে ব্যথা হয়, অ্যাবডোমিনাল পেইন হয় এবং ইনফ্যান্টাইল কলিকও প্রভাবিত হইতে পারে। তো সরাসরি এটা কিন্তু ইনফ্যান্টাইল কলিকের পিছনে দায়ী খুব কম ক্ষেত্রেই হয়। তো এটা সাধারণ পেটে ব্যথার পিছনেই দায়ী। এবং উপরে যেটা আলোচনা করলাম যে পরিপাকতন্ত্রের অসুস্থতা এবং প্রদাহ, এটাও কিন্তু সরাসরি সাধারণ পেটে ব্যথার সাথে জড়িত কারণ। এটা ইনফ্যান্টাইল কলিকের সাথে সরাসরি জড়িত না, তো এটা প্রভাব ফেলতে পারে ইনফ্যান্টাইল কলিকের মধ্যে, এইটুকুই, বাকি এটা সরাসরি কারণ না। এরপরে দেখতে পাচ্ছি মায়ের খাবার। আমরা যে মায়েরা আমাদের আগেকার যুগে দেখা গেছে যে দাদিরা নানিরা বলতো মায়েদেরকে, তোমরা এই সমস্ত খাবার খাবা না, যে সমস্ত খাবার খেলে শিশুদের পেটে ব্যথা হয়। তো কেউ সাধারণ শিক্ষায় শিক্ষিত, তারা মনে করতে পারে কথাটা ভিত্তিহীন। আসলে কিন্তু কথাটা ভিত্তিহীন না। কিছু কিছু খাবার আছে যেগুলো মা সেবন করলে দুগ্ধ মায়ের দুগ্ধের সাথে মিশ্রিত হয়ে শিশুর পরিপাকতন্ত্রে প্রভাব ফেলে ফুড অ্যালার্জি জনিত একটা অবস্থা তৈরি করতে পারে, পেটে অ্যাসিড তৈরি করতে পারে, গ্যাস ফর্ম হতে পারে, ঠিক আছে? তার মানে মায়ের খাবার, কিছু কিছু খাবার যেগুলো সরাসরি শিশুদের পেটে ব্যথার পিছনে দায়ী হতে পারে, মায়েরা একটু বুঝে শুনে খেতে হবে। এটাও কিন্তু শিশুর ইনফ্যান্টাইল কলিককে প্রভাবিত করতে পারে এবং সাধারণ পেটে ব্যথার পিছনে কারণ হতে পারে। এরপরে পেটের আভ্যন্তরে বা শিশুদের যে অ্যাবডোমেনের ভিতরে ইন্টারনাল অর্গানস গুলো আছে, সেই অর্গানস গুলোর কোনো সুনির্দিষ্ট রোগের ক্ষেত্রেও সাধারণ পেটে ব্যথা হতে পারে। আর এটা আসলে সরাসরি সাধারণ পেটে ব্যথা বা অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল কলিক বা এটার সাথে জড়িত। এই ক্ষেত্রে কিন্তু ইনফ্যান্টাইল কলিক আমরা দেখি না সচরাচর, যে অ্যাবডোমেনের ভিতরের নির্দিষ্ট অঙ্গে নির্দিষ্ট রোগ ব্যাধির জন্য যে পেটে ব্যথা হয়, এটা কিন্তু সাধারণত ইনফ্যান্টাইল কলিকের জন্য দায়ী না। এটা দায়ী হচ্ছে সাধারণ পেটে ব্যথা, জেনারেল অ্যাবডোমিনাল পেইন অফ পেডিয়াট্রিক্স এর পিছনে দায়ী, ঠিক আছে? তাহলে এই যে কারণগুলো, আগের পেজ এবং বর্তমান পেজ, দুইটি পেজে আমরা যে কারণগুলো পড়লাম, এগুলো সবগুলো সমষ্টিগতভাবে ইনফ্যান্টাইল কলিক এবং জেনারেল অ্যাবডোমিনাল পেইন এর পিছনে সম্ভাব্য কারণ। তবে এর মধ্যে কিছু পয়েন্ট আছে যেগুলো সরাসরি অ্যাবডোমিনাল পেইন বা সাধারণ পেটে ব্যথার পিছনে কারণ, আবার কিছু আছে সরাসরি ইনফ্যান্টাইল কলিকের পিছনে কারণ। তবে যেগুলো সাধারণ পেটে ব্যথার কারণ, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে ইনফ্যান্টাইল কলিককে প্রভাবিত করতে পারে। আর যেগুলো ইনফ্যান্টাইল কলিকের কে সরাসরি এটার পিছনে কারণ হিসেবে আমরা বলতে পারি, সেগুলো কিন্তু আবার জেনারেল অ্যাবডোমিনাল পেইনও করতে পারে। তার মানে এগুলো ওতপ্রোতভাবে জড়িত, একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেটা জেনারেল অ্যাবডোমিনাল পেইনের জন্য দায়ী, সেটাও আবার ইনফ্যান্টাইল কলিককে প্রভাবিত করতে পারে। আবার যেটা ইনফ্যান্টাইল কলিকের পিছনে সরাসরি সম্ভাব্য কারণ বা দায়ী, সেটা তো এমনিতেই জেনারেল অ্যাবডোমিনাল পেইনের পিছনে দায়ী। কারণ আমরা ইতিপূর্বেই জানি সকল ধরনের ইনফ্যান্টাইল কলিক কিন্তু জেনারেল অ্যাবডোমিনাল পেইন বা অ্যাবডোমিনাল কলিক, আর সকল ধরনের অ্যাবডোমিনাল কলিক বা জেনারেল অ্যাবডোমিনাল পেইন কিন্তু কি ইনফ্যান্টাইল কলিকের অন্তর্ভুক্ত না। তো এটা আসলে বোঝার বিষয়, টেকনিক্যাল বিষয়। তো বাই দ্য ওয়ে, আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী যারা আছেন, আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, আপনারা উভয় ক্ষেত্রেই যেহেতু চিকিৎসা এবং আপনাদের করণীয় প্রায় কাছাকাছি, এই জন্য এইটার জেনারেল অ্যাবডোমিনাল পেইন এর ম্যানেজমেন্ট এবং ইনফ্যান্টাইল কলিকের ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট আপনাদের করণীয়, এগুলো যেহেতু কাছাকাছি, এগুলো আমরা একসাথে আলোচনা করতেছি, ঠিক আছে? তো এখানে ভাইটাল রোল প্লে করতে তখনই পারবেন যখন আপনার স্পষ্ট ধারণা থাকবে, জ্ঞান থাকবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আপনার কাছে এরকম পেশেন্ট আসলে আপনি কি করবেন? আপনাকে যেটা নিশ্চিত করতে হবে যে তার বিস্তারিত ইতিহাস গ্রহণ, ঠিক আছে? বিস্তারিত ইতিহাস গ্রহণ, শিশুর প্রপার হিস্ট্রি টেকিং করতে হবে অভিভাবকের থেকে, ঠিক আছে? যে আসছে ওষুধ দিয়ে দিছেন এরকম যেন না হয়, আপনি অবশ্যই তার ইতিহাস গ্রহণ করবেন। প্রথম কাজ আপনার
পেশেন্ট আসার পরে ইতিহাস গ্রহণ করা। এই ইতিহাসের মধ্যে কি কি থাকবে? যেমন শিশুর খাওয়ার ধরন, শিশু কি খায়, মায়ের বুকের দুধ পান করে নাকি বাহিরের কোনো ফর্মুলা মিল্ক খাচ্ছে বা পাচ্ছে, বা মা শিশুকে যদি বুকের দুধ খাইয়ে থাকে, শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ই করায় থাকে, তাহলে মা কোন পদ্ধতিতে দুধ পান করায়, তার ফিডিং টেকনিকে কোনো প্রবলেম বা ত্রুটি আছে কিনা সেটা একটু খোঁজার চেষ্টা করা, এই ব্যাপারে ইতিহাস নেওয়া। কান্নার ধরন, প্রকৃতি এবং সময়কাল সম্পর্কে ইতিহাস গ্রহণ করতে হবে। ওই যে আমরা রুল অফ 9 পড়েছি তো, তাই না? সেই রুল অফ 9 এর মধ্যে কি এটা পড়ে কিনা, দিনে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টার বেশি কিনা, এই জিনিসটা একটু এনশিওর করতে হবে, হ্যাঁ। এবং কান্নার ধরন, কান্না শিশু কি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে নাকি এমনিতেই একটানা দীর্ঘ সময় ধরে কান্না করতে থাকে, কিছু সময় পর পর কেঁদে ওঠে, এইরকম ভাবে কান্নার ধরন, প্রকৃতি সম্পর্কে একটু স্পষ্ট ধারণা নিতে হবে। মায়ের খাবার বা খাদ্যাভ্যাস সম্পর্কে ইতিহাস নিতে হবে, যেহেতু আমরা একটু আগেই জানলাম মায়ের খাবার সরাসরি শিশুর পেটে ব্যথার পিছনে কারণ হতে পারে, তাই মায়ের খাদ্যাভ্যাসের ব্যাপারে ইতিহাস গ্রহণ করা চাই। তারপরে শিশুর মল ত্যাগের ইতিহাস গ্রহণ করতে হবে। শিশুর যে মল, সেই মলের ধরন কেমন হয়, সেই মলের সাথে কোনো রক্ত আছে কিনা, কোনো মিউকাস মিক্সড আছে কিনা, দিনে কতবার শিশু পায়খানা করছে, হ্যাঁ, এগুলো একটু জানতে হবে। মলের ধরন, প্রকৃতি সম্পর্কে ভালো করে জানতে হবে আর কি। একই সাথে জানতে হবে অতীত চিকিৎসা অথবা কোনো অসুস্থতার ইতিহাস, আগে থেকে কোনো অসুস্থতা আছে কিনা সেই ইতিহাসটা গ্রহণ করতে হবে, বা পূর্বেও কি কোনো ধরনের চিকিৎসা গ্রহণ করছে কিনা পেটে ব্যথাজনিত কারণে, সেই ইতিহাসটা গ্রহণ করতে হবে, হ্যাঁ। তাহলে প্রিভিয়াস হিস্ট্রি অফ ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভিয়াস হিস্ট্রি অফ ডিজিজ, এটাও নিতে হবে। তৃতীয় পর্যায়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শারীরিক পরীক্ষা। আপনি শিশুর ইতিহাস গ্রহণ করার পরে শিশুর শারীরিক বা ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। শিশুর ফিজিক্যাল এক্সামিনেশনের অংশ হিসেবে প্রথমত শিশুর পেট ফুলে আছে কিনা তা চোখ দ্বারা দেখতে হবে, ইন্সপেকশন করতে হবে। চোখ দিয়ে দেখলেই বোঝা যাবে শিশুর পেট ফুলে আছে। এবার আপনি শিশুকে হাত দ্বারা যখন পালপেশন করবেন, হ্যাঁ, হাত দ্বারা যখন স্পর্শ করবেন তার পেটে, তখন হাত দ্বারা আবারও আপনি কি পেটটা ফুলে আছে কিনা সেটা অনুভব করবেন। একই সাথে শিশু পেটে ব্যথা পায় কিনা, স্পর্শ করলে পেটে ব্যথা পায় কিনা, যেটাকে আমরা টেন্ডারনেস বলি, হ্যাঁ। পালপেশনে যদি শিশু ব্যথা পায় তখন কান্না করে উঠবে, বা তার ইমপ্রেশন, বডি ইমপ্রেশনে তার লেগ মুভমেন্ট, লেগ পোস্চার, হ্যান্ড পোস্চার, এগুলো দেখে আমরা বুঝবো যে সে ব্যথা পাচ্ছে। এরকম টেন্ডারনেস আছে কিনা সেটা পালপেশন করে দেখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা এখানে দেখাচ্ছে যে ফোঁপানো কান্না আছে কিনা, শিশুর ফোঁপানো কান্না আছে কিনা। ফোঁপানো কান্নাটা একটা কিছুক্ষণ বাচ্চা থেমে থাকে, আবার একটু পরে আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আর একই সাথে আপনাকে পালপেশন করে বুঝার চেষ্টা করতে হবে যে হার্নিয়া আছে কিনা, শিশুর কোনো ধরনের হার্নিয়া আছে কিনা, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা অন্ত্রের প্রতিবন্ধকতা আছে কিনা, ঠিক আছে, বা ইন্টেসাসেপশন এই জাতীয় কোনো কেস মানে জটিলতা আছে কিনা সেটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে, যদি আপনি এক্সপার্ট হন বা আপনার এগুলো সম্পর্কে জানা থাকে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে। অ্যাবডোমিনাল পালপেশন করে অ্যাবনরমালিটি, মেজর যে অ্যাবনরমালিটি সেটা যদি আপনি পালপেবল হয় আপনার হাতে, এবং আপনি যদি ডিটেক্ট করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ব্যাপার এটা। তো আপনি একটু খুঁজে দেখার চেষ্টা করবেন, ফিজিক্যালি এক্সামিনেশন করবেন শিশুকে। ফিজিক্যালি এক্সামিনেশন অংশ হিসেবে প্রথমে চোখ দ্বারা দেখবেন, দ্বিতীয়ত হাত দ্বারা পালপেশন করবেন, ঠিক আছে। পালপেশন করে তার টেন্ডারনেস আছে কিনা, ডিস্টেনশন আছে কিনা, এবং মেজর কোনো বড় স্বাস্থ্য সমস্যা যেমন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মতো, হার্নিয়ার মতো বড় বড় কেস কিনা, এটা একটু খুঁজে বের করে চেষ্টা করতে হবে আর কি। যদি এরকম কিছু হয় তাহলে তো এটা শুরুতেই রেফার করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন যে এটা শিশুর যখন পেটে ব্যথা নিয়ে আসছে, আপনি ইতিহাস গ্রহণ করলেন, উপসর্গ শুনলেন, এবং শারীরিক এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন যেটা, এটা করলেন। করার পরে আপনার কাজ হবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মানে পৃথক করা আসলে এই পেটে ব্যথাটা কি ইনফ্যান্টাইল কলিক নাকি জেনারেল অ্যাবডোমিনাল পেইন। আর জেনারেল অ্যাবডোমিনাল পেইন যদি হয়ে থাকে তাহলে এটার সাথে কোনো জরুরি অবস্থা জড়িত কিনা সেটাও একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এর অংশ হিসেবে, এই পয়েন্টের অংশ হিসেবে আপনি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে জার্ড, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ আছে কিনা সেটা বোঝার চেষ্টা করতে হবে। মানে এটা রেয়ার, এটা কিন্তু ছোট বাচ্চাদের, 6 মাসের নিচের বাচ্চাদের হয় না অ্যাজ ইউজুয়ালি। 6 মাসের পরে হতে পারে,
মানে যার গ্যাস্ট্রিক যে কন্টেন্ট গুলো সেগুলো ইসোফেগাসের উপরের দিকে রিফ্লাক্স করে উঠে আসে, ফলশ্রুতিতে উপরের দিকে জ্বালা পোড়া ব্যথা এগুলো হয় আর কি। তারপরে সিএমপিএ কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি, হ্যাঁ, শিশুর মা গরুর দুধ পান করে কিনা, বা শিশু গরুর দুধ বা মিল্ক ফর্মুলা যে ইয়াগুলো আছে, মিল্ক বেসড প্রোটিন যেগুলোতে আছে, কাউজ মিল্ক বেসড প্রোটিন, হ্যাঁ, তো ওই সমস্ত ফর্মুলা দুধ শিশু পান করে কিনা সেটা একটু দেখতে হবে, বা শিশুকে সরাসরি গরুর দুধ পান করাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তাহলে যদি গরুর দুধ পান করানোর অ্যাক্টিভ ওর প্যাসিভ কোনো ইতিহাস পাওয়া যায় তাহলে এটা সিএমপি হইতে পারে, হ্যাঁ, কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি হইতে পারে, ঠিক আছে। এটা কিনা এটা একটু খুঁজে বের করা চাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টেসাসেপশন। ইন্টেসাসেপশন এটা একটা আনকমন শব্দ, আমরা হয়তো সব সময় শুনি না। এটা কি, আমরা অনেক সময় শুনি যে শিশুর অন্ত্রের মধ্যে একটা অন্ত্র আরেকটা অন্ত্রের ভিতরে ঢুকে গেছে। অনেক সময় সহজে বোঝানোর জন্য টেলিস্কোপের, যেমন আপনি যখন এটাকে বড় করবেন, প্রসারিত করবেন, তখন এটা লম্বা হইতে থাকবে। আবার যখন এটাকে খাটো করতে থাকবেন, ছোট করতে থাকবেন, তখন একটা একটা টিউবের মধ্যে আস্তে আস্তে ঢুকে পড়বে। এবং একটা পর্যায়ে এটাকে খুব ছোট করে ফেলা যায়, তাই না? যে একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে। এরকম স্মল ইন্টেস্টাইনের মধ্যে একটা ইন্টেস্টাইনের মধ্যে আরেকটা ইন্টেস্টাইন ঢুকে গিয়ে এরকম টেলিস্কোপের মতো একটা অবস্থা তৈরি করে, যেটাকে ইন্টারসেপশন বলা হয়। এটা একটা জরুরি অবস্থা। এইখানে শিশু ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে এবং কিছু সময় ভালো থেকে একটু পরে কান্না করবে, এবং পায়খানা, মল মলটাতে রক্ত, মিউকাস এগুলো মিশ্রিত থাকবে। পেটে তীব্র ব্যথা হয়। যদি দ্রুত স্টেপ না নেওয়া হয়, স্টেপ নেওয়া দেরি হয়, তাহলে কিন্তু অন্ত্রের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে ওখানে ইস্কেমিয়া তৈরি হয়ে ওই স্থানীয়ভাবে অন্ত্রের ক্ষতি, বড় ধরনের ক্ষতি হইতে পারে। তো সেই জন্য এটা খুব দ্রুত ম্যানেজ করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু জটিলতা তৈরি হতে পারে। ইন্টারসেপশনের জন্য অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে, হাসপাতালে রেফার করতে হবে। এটা আপনারা সাধারণভাবে হাত দ্বারা, হস্তকৌশল দ্বারা, ফিজিক্যাল এক্সামিনেশন দিয়ে বুঝতে পারবেন না। যখন দেখবেন রক্ত মিশ্রিত পায়খানা, তীব্র পেটে ব্যথা, ফুপিয়ে ফুপিয়ে কান্না, তখন তো আর আপনার কাছে রাখার কোনো প্রশ্নই আসে না। পাঠাই দিবেন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, তখন তিনি পরীক্ষা নিরীক্ষা করে এই ইন্টারসেপশনের মতো বড় কেস তিনি এক্সক্লুড করবেন, হ্যাঁ। তারপরে আর কি হইতে পারে, আর হচ্ছে যে অন্ত্রের প্রতিবন্ধকতা, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে কিনা। অনেক সময় দেখা গেছে পেটের ইন্টেস্টাইনের মধ্যে অবস্ট্রাক্টেড হয়ে ব্লক হয়ে আছে, মানে খাবারগুলো নিচের দিকে নামতেছে না। এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, কি দিয়ে অবস্ট্রাকশন হয়েছে সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে। তো যাই হোক, ঢালাওভাবে যেটা মনে রাখবেন যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা অন্ত্রের প্রতিবন্ধকতার কারণেও কি হতে পারে, পেটে ব্যথা হইতে পারে। এই সাধারণ পেটে ব্যথা বা ইনফ্যান্টাইল কলিকের সাথে এই জিনিসটা জড়িত কিনা এটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে হবে। এখানে শিশুর পেটে তীব্র ব্যথা হবে, ব্রড লাইক রিজিডিটি থাকবে, পেটটা খুব শক্ত হয়ে থাকবে, টেন্ডারনেস থাকবে তীব্র, ঠিক আছে। হালকা জ্বর থাকতে পারে, বমি থাকতে পারে, বায়ু পায়খানা এগুলো বন্ধ থাকতে পারে, মলত্যাগ বন্ধ হয়ে যেতে পারে, এরকম আর কি, ঠিক আছে। এরপরে ইনফেকশন, মানে সংক্রমণ আর কি, জীবাণু ঘটিত কোনো ইনফেকশন আছে কিনা তার পেটের আভ্যন্তরে, স্পেসিফিক কোনো অর্গানে বা জিআইটির মধ্যে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে কোনো কি ইনফেকশন আছে কিনা, বা কোনো নিউরোলজিক্যাল কারণে বা স্নায়বিক কারণে পেটে ব্যথা হচ্ছে কিনা, কষ্ট হচ্ছে কিনা শিশুর, এটা এক্সক্লুড করতে হবে, ঠিক আছে। সংক্রমণ থাকা মানে কি, সংক্রমণ থাকা মানে অবশ্যই জ্বর থাকবে, সাথে অ্যাসোসিয়েটেড আরো সিমটমস থাকবে, এক্সেসিভ ক্রাইং, অ্যাবডোমিনাল পেইন, লেগ পোস্চার সব ঠিক আছে, সব দেখে বোঝা যাবে যে শিশুর জেনারেল অ্যাবডোমিনাল পেইন চলতেছে। পাশাপাশি শিশুর জ্বর থাকবে, অনেক বেশি বমি থাকতে পারে, হ্যাঁ। এগুলো হলে আমরা মোটামুটি বুঝে নিব, ধরে নিব এটা সাসপেক্টেড কেস অফ কি ইনফেকশন। এই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাইতে হবে। আচ্ছা, তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছি আমরা প্যারেন্টস কাউন্সিলিং, হ্যাঁ, প্যারেন্টদেরকে কাউন্সিলিং করতে হবে। আপনার এইখানে এই ক্ষেত্রে অভিভাবকরা খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠা থাকে। এখানে যদি আমরা অভিভাবকদেরকে ঠিকমতো কাউন্সিলিং করে হ্যান্ডেল না করতে পারি তাহলে কিন্তু শিশু আরো বেশি খারাপ হবে। আমরা আগেই দেখছি যে শিশুর পেটে ব্যথা বা অ্যাবডোমিনাল পেইন, ইনফ্যান্টাইল কলিকের অভিভাবকদের যে উদ্বিগ্ন, উৎকণ্ঠা আচরণ, চারপাশে চাপ সৃষ্টিকারক আচরণ, সেটা অনেক বেশি প্রভাব ফেলে। এখানেও এই জিনিসটা মাথায় রেখে কাউন্সিলিং করতে হবে, যে অভিভাবকদেরকে বুঝাইতে হবে যে এটা তেমন কোনো বড় রোগ অবস্থা না, আপনারা ধৈর্য ধরেন,
যদি এটা ইনফ্যান্টাইল কলিক নিশ্চিত হয়ে যান তাইলে তো নিশ্চিতভাবে বলে দিবেন। দেখেন এটা দেখতে হয়তোবা ভয়ংকর দেখা যায় যে বাচ্চাকে কান্না কোনোভাবেই থামানো যায় না, কিন্তু এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। এটার পিছনে তেমন কোনো কারণ, বড় ধরনের কারণ থাকে না। বাচ্চার বয়স 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 6 মাসের মধ্যে এই সমস্যাটা ঠিক হয়ে যায়। এটার সুন্দর চিকিৎসা আছে, আমরা ওষুধ দিব, ওষুধ দিলে কিছুটা ইমপ্রুভ হয়ে যাবে বলে আশা করা যায়। তারপরেও যদি কান্নাকাটি পুরোপুরি না যায়, তাহলে আপনারা একটু উদ্বিগ্ন উৎকণ্ঠা না হয়ে এই বাচ্চাকে সহযোগিতাপূর্ণ আচরণ করবেন, স্বাচ্ছন্দ্যপূর্ণ আচরণ করবেন, তাহলে ধীরে ধীরে এটা চলে যাবে। ঠিক আছে? আর একই সাথে অভিভাবকদেরকে তাদের মানসিক চাপ, উদ্বিগ্ন যে একটা অবস্থা সেটা কমানোর ব্যাপারেও সান্ত্বনা দিতে হবে। তারপরে একদম সবথেকে বড় দায়িত্ব যেটা, সেটা হচ্ছে দুধ খাওয়ানোর যে প্রক্রিয়া পদ্ধতি, ফিডিং টেকনিক কৌশল, এটা কিন্তু একদম ভালো করে মায়েদেরকে শিখাই দিতে হবে। আপনারা খুব ভালো করে পয়েন্ট বাই পয়েন্ট বলে বলে দুধ খাওয়ানোর কৌশল, শিশুকে দুধ পান করানোর কৌশল ভালো করে শিখাই দিতে হবে কিন্তু, ঠিক আছে? এটা প্যারেন্ট কাউন্সিলিং এর একটা বড় পয়েন্ট। প্যারেন্ট কাউন্সিলিং প্যারেন্টদেরকে যেরকম শান্ত করবেন, আশ্বস্ত করবেন, একই সাথে কিন্তু বলবেন যে দুধ পান করানোর কৌশলগত সমস্যার কারণে, ত্রুটির কারণে কিন্তু শিশুদের এরকম পেটে ব্যথা হয়ে থাকে। আপনারা যদি শিশুদেরকে এই প্রপারলি, যেভাবে আমরা একটু পরে আলোচনা করব, সেভাবে দুধ পান করান, তাহলে কি হবে? তাহলে এইরকম ইনফ্যান্টাইল কলিক সহ পেটে ব্যথা হবে না। শিশুর প্রপারলি দুধগুলো হজম হবে, ডাইজেস্ট হবে, সব ঠিক থাকবে, স্বাভাবিক থাকবে। ঠিক আছে? তো যাই হোক, প্যারেন্ট কাউন্সিলিং আপনার 4 নাম্বার দায়িত্ব। প্যারেন্ট কাউন্সিলিং করার পরে 5 নাম্বারে আপনাকে দিতে হবে ঔষধ। ঠিক আছে? কিছু কিছু ঔষধ আমরা এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ভিন্ন ভিন্ন কেসে ভিন্ন ভিন্ন এক বা একাধিক ওষুধ ব্যবহার করা হয়। ইনফ্যান্টাইল কলিক এবং জেনারেল অ্যাবডোমিনাল পেইন উভয় ক্ষেত্রেই আমরা নিম্নোক্ত ওষুধগুলো ব্যবহার করে থাকি। প্রথমত সিমেথিকন, এটা একটা অ্যান্টি-ফ্লাটুলেন্স বা পেটের মধ্যে থাকা যে বাতাস শিশুর, এই বাতাস বা গ্যাস সেগুলোকে নিউট্রালাইজিং করার মাধ্যমে শিশুর পেটের ডিস্টেনশন, পেটের ভিতরে যে ফুলে থাকা, ব্যথা তৈরি হয়ে থাকা, গ্যাস তৈরি হয়ে থাকে, সেগুলোকে নিউট্রাল করে ফেলবে এবং স্বাভাবিক করে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই সিমেথিকন এটা ইনফ্যান্টাইল কলিকের চিকিৎসায় প্রধান ঔষধ, এবং জেনারেল অ্যাবডোমিনাল পেইন এর পিছনে যদি সিমেথিকন দেওয়ার কোনো অবস্থা থাকে তাহলে সেটাও দেওয়া যায়। জেনারেল অ্যাবডোমিনাল পেইনেও আমরা দিতে পারি। ঠিক আছে? যদি অ্যাসোসিয়েটেড ইন্ডিকেশন থাকে এটার সাথে। হ্যাঁ? এবং ইনফ্যান্টাইল কলিক এর এটা প্রধান ওষুধ। দ্বিতীয়ত হচ্ছে যে ডাইসাইক্লোভিরিন হাইড্রোক্লোরাইড, এটা একটা অ্যান্টিস্পাজমোডিক ড্রাগ। পেটের স্পাস্টিসিটি কমাতে বা পেটের স্পাজমোডিক যে পেইনটা আছে, কলিকি টাইপের যে পেইনটা আছে, সেই পেইনটাকে কমাতে 6 মাসের নিচে ডাইসাইক্লোভিরিন হাইড্রোক্লোরাইড প্রতি 1 চামচে 10 mg হারে ওষুধ আছে, এটা আমরা দেই। তাহলে এটা প্রধানত কি? এটা প্রধানত পেটের মধ্যে কলিকি টাইপের যে পেইন, সেই পেইনটাকে কমাবে। এবং এটা 6 মাসের পূর্বে আমরা অ্যালজিন ট্যালজিন এগুলো দিব না। অ্যামোনিয়াম মিথাইল সালফেট 6 মাসের আগে কিন্তু আমরা দিব না, এটা 6 মাসের পরে। যদি প্রয়োজন হয়, আমরা যদি ফিল করি কলিকি টাইপের অ্যাবডোমিনাল পেইন হচ্ছে তার, তখন আমরা এই ডাইসাইক্লোভিরিন হাইড্রোক্লোরাইডটা 6 মাসের পূর্বে দিতে পারবো মাত্রা অনুযায়ী। ঠিক আছে? এরপরে আমরা দেখতে পাচ্ছি সাপোজিটরি গ্লিসারল। ঠিক আছে? গ্লিসারল চাইল্ড, এখন গ্লিসারল বাংলাদেশের বাজারে 1.15 গ্রাম আগে পাওয়া যেত, এখনো পাওয়া যায়, কিন্তু এখন তারা ফর্মুলেশনে চেঞ্জ নিয়ে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম এরকম করতেছে সম্ভবত। তো যাই হোক, চাইল্ড ফর্মুলেশন যেটা থাকবে 1 গ্রাম অথবা 1.15 গ্রাম অথবা 2 গ্রাম অ্যাকর্ডিং টু ডোজ। তো এই গ্লিসারল কনস্টিপেশন রিলিভ করতে বা আটকে থাকা রেকটামে, অ্যানাল ক্যানেলে বা তার উপরের দিকে সিগময়েড যে কোলন আছে সেই অংশে মলগুলো শক্ত হয়ে থাকে, ঠিকমতো পায়খানা বের হতে পারছে না, কনস্টিপেশন আছে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা দেই এবং এইটার প্রভাবে প্যাসিভ ভূমিকা ফলে শিশুর পেটে ব্যথা কমে যায়, কনস্টিপেশন কারেকশন হয়ে যায় এবং সর্বশেষে সুন্দর চিকিৎসা হয়। এই 3টা অপশন আপনাদেরকে এখানে আমরা জানালাম। এগুলো কোন বয়সে কিভাবে কতদিনের জন্য দিবেন, বিস্তারিত আলোচনা, মানে এগুলো ব্যবহারের জন্য বিস্তারিত আলোচনা আমরা লিখিতভাবে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে দিব, এবং পরবর্তী প্রাইভেট মিটিং এ প্রয়োজন হলে আমরা এগুলো নিয়ে আবার ডিসকাস করবো যে আপনারা কখন কোন ক্ষেত্রে কতটুকু করে ওষুধ দিবেন। এখানে তো জেনেরিক নেম লেখা, ব্র্যান্ড নেম সহ, উদাহরণ সহ আমরা এগুলো আপনাদেরকে লিখে এবং পরবর্তী প্রাইভেট মিটিং এ আরো পুনরালোচনা করে আমরা এগুলোকে আপনাদেরকে ঢালাই করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এই ঔষধজ চিকিৎসাটা দিতে হবে। ঠিক আছে? ঔষধজ চিকিৎসার আরো অনেকগুলো অপশন আছে,
এগুলো আসলে আপনাদের জেনে লাভ নাই, কারণ প্রয়োগ করতে পারবেন না, আইনি জটিলতা আছে এবং রেস্ট্রিকশন থাকার কারণে এরা একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার যারা আছে তারাই এগুলো প্রয়োগ করতে পারবে, অন্যান্য ওষুধগুলো আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, যদি শিশুর পেটে ব্যথা সিমটোমেটিক্যালি কোনোভাবেই রিলিফ না হয়, ভালো হচ্ছে না, শিশুর কান্না ক্রমাগত বাড়তেছে, শিশুর জ্বর ক্রমাগত বাড়তেছে, বা জ্বর দিয়ে পেটে ব্যথা শুরু হয়েছে, পায়খানার সমস্যা বাড়তেছে, হ্যাঁ, আপনি কনভেনশনাল যে চিকিৎসা আমরা এখানে অপশনগুলো দিলাম, সেই অপশনগুলো দ্বারা মাত্রা অনুযায়ী সঠিক পদ্ধতিতে চিকিৎসা দিতেছেন, উপদেশও দিচ্ছেন, ঠিকভাবে মা দুধও পান করায়, তারপরেও ডেভেলপ হচ্ছে না, অবস্থার উন্নতি হচ্ছে না, তখন কি করবেন? তখন হচ্ছে অবশ্যই বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রেরণ করবেন। তখন তিনি পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে বের করার চেষ্টা করবেন যে এই পেটে ব্যথার পিছনে বা অতিরিক্ত কান্নাকাটির পিছনে কি কারণ জড়িত, সেই কারণকে নির্ণয় করে ওই একটা রোগের নামকরণ করবেন সায়েন্স অনুযায়ী, মেডিকেল সায়েন্স অনুযায়ী, এবং সেই রোগের সুনির্দিষ্ট চিকিৎসা দিবেন। তাহলে আশা করা যায় শিশু এটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে। সম্ভাব্য কি কি হইতে পারে, যে পেটে ব্যথা না কমলে এটা কি হইতে পারে? হইতে পারে এটা ইনফেকশন, জিআইটির ইনফেকশন বা অন্য আদার্স ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান স্পেসিফিক ডিজিজ কন্ডিশনের কারণে, হতে পারে ইন্টারসাসেপশন, হতে পারে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তাই না? এগুলো সবকিছুই হতে পারে। আমরা আগে যেগুলো বলছিলাম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে, ওগুলো সবগুলো হতে পারে, ওগুলো যে কোনো একটা। এবার আসেন আমরা এখানে দেখি যে মায়েদের যে দায়িত্ব, প্রধান এবং গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব, সেটা হচ্ছে যে শিশুকে প্রপারলি দুধ পান করানো। অধিকাংশ অভিভাবক এই ব্যাপারটা নিয়ে উদাসীন থাকেন। মায়েরা তো বুঝতেই চায় না যে আসলে দুধ পান করানোরও কি কোনো কৌশল, কোনো নিয়ম, এত কিছু কি মানতে হয়? একভাবে করাইলেই তো হয়, শিশু তো ঠিক মতো দুধ টানতেই আছে, অসুবিধা তো নাই। এইখানেই আসলে বিপত্তিটা ঘটে। বেশিরভাগ শিশুর ইনফ্যান্টাইল কলিকের পিছনে এই ফিডিং টেকনিকই দায়ী, এবং এমনিতেও জেনারেল অ্যাবডোমিনাল পেইন যেগুলো টুকিটাকি লেগেই থাকে, এর পিছনে কিন্তু এই ফিডিং টেকনিকটাই দায়ী। তো এখানে সি সেকশন অথবা নর্মাল ডেলিভারি যাই হোক না কেন, হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সময় মা অবশ্যই এ ব্যাপারে নির্দেশনা পাওয়ার কথা। যদি কোনো হাসপাতালের নার্সরা বা কর্তব্যরত চিকিৎসকগণ এভাবে তাদেরকে দুধ পান করানো না শিখায়, তাহলে সেটা তাদের দায়িত্বের অবহেলা হবে। তবে আপনারা যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী আছেন, আপনাদের কিন্তু অন্যান্য প্রধান যে কাজগুলো, সেই কাজের মধ্যে এটা একটা বড় প্রধান কাজ, যে মা দুধ পান করানোর নিয়মটা মায়েদেরকে ভালো করে শিখায় দেওয়া, বুঝায় দেওয়া, এবং সমাজে একটা সচেতনতা, অ্যাওয়ারনেস তৈরি করা। ঠিক আছে। এটা আপনার নৈতিক এবং পেশাগত দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আচ্ছা, তো যাই হোক, শিশুকে প্রথমত যেটা করে অভিভাবকরা, শিশুকে কোলের মধ্যে শোয়াইয়া তারপর দুধ পান করায়, এটা করা যাবে না। শিশুকে কোলের মধ্যে বসানো অবস্থায় দুধ পান করাইতে হবে। এক্ষেত্রে শিশুর যে বাটক গুলো বা গ্লুটিয়াল রিজন, পাছা, সেটা মায়ের কোলের মধ্যে বসানোর পজিশনে রাখবে, এবং মাথা, পিঠ, ঘাড় এগুলো উপর করে বসানোর মতো করে রাখবে। এবং এক্ষেত্রে উল্লেখ্য যে মা যেন শিশুকে শুইয়ে শুইয়ে দুধ না পান করায়। অবশ্যই সেটা যদি রাতে ঘুমের মধ্যে দুধ পান করাচ্ছে সেই ক্ষেত্রেও হয়, ওইখানেও মা একটু কষ্ট করে উঠে বসবে, বসে শিশুকে বুকে মানে কোলের মধ্যে বসানো অবস্থায় দুধ পান করাবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে দুধ পান করানোর সময় কোনো রকম শিশুর মুখে দুধের বুটাটা ধরায়া টানা শুরু করে শিশু, এই কাজটা করা যাবে না। শিশুর মুখের মধ্যে মায়ের যে নিপেলের কালো অংশটা আছে, সেই কালো অংশ সম্পূর্ণটা পুড়ে দিতে হবে। যদি সম্পূর্ণটা পুড়ে দেওয়া যায়, তাহলে শিশু প্রপারলি দুধ টানতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, প্রপারলি দুধ পাবে, একই সাথে বাতাস ঢুকবে না অনাকাঙ্ক্ষিত। অন্যথায় যদি একটু দুধের বুটার মাথাটা মুখের মধ্যে শিশুর লেগে আছে আর দুধ টানতেছে, এক্ষেত্রে দুধ টানার যেমনি ভাবে দুধ ঠিক মতো শিশুর পেটে যাবে না, বা শিশু অস্বস্তি ফিল করবে, একই সাথে কিন্তু বাতাস ঢুকবে পেটের মধ্যে, এবং এই বাতাসটাই পরবর্তীতে পেটের মধ্যে গ্যাস তৈরি করে পেটে ব্যথা তৈরি করবে। এই জন্যে আহ উঠে বসানো অবস্থায় নিপেলের কালো অংশ সম্পূর্ণ শিশুর মুখে পুরে দিয়ে শিশুকে দুধ পান করাইতে, বুকের সাথে চেপে অ্যাটাচড করে স্কিন টু স্কিন কন্টাক্ট করাইতে পারলে আরো ভালো। আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যে আমাদের সমাজে কুসংস্কার, বড় ধরনের কুসংস্কার, বলা হয় যে ডান পাশের ব্রেস্ট থেকে একটু দুধ পান করাও, তারপরে বাম পাশের ব্রেস্ট থেকে, মানে
এক বসাতে মা যখন শিশুকে দুধ পান করাচ্ছে এক বসাতে দুই পাশ থেকেই খাওয়াইতে হবে, না হলে শিশুর ক্ষতি হয়, নাকি কি ধরনের ক্ষতি হয়। তো এটা আসলে একটা প্রচলিত বড়সড় কুসংস্কার, যেটার কারণে শিশুরা সাফারার হয়। তো এক বসাতে এক পাশের দুধ শেষ পর্যন্ত পান করাবে, এটা একটা বড় কথা বলে দিবেন মায়েদেরকে স্পষ্ট করে। এখন দুধ পান করাইতে বসছেন, এখন থেকে নিয়ে বাচ্চা যতক্ষণ আগামী 5-7 মিনিট 10 মিনিট যতক্ষণ দুধ পান করবে টানবে, ততক্ষণ সেই দুধটাই শেষ পর্যন্ত পান করাবেন। এখানে বুক চেঞ্জ বারবার ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে এরকম করা যাবে না। শেষ পর্যন্ত একটা দুধ পান করাবে, পরবর্তীতে যখন দুধ পান করাইতে বসবে তার বিপরীতটা পান করাবে। হ্যাঁ, এইভাবে করে দুধ পান করাবে। কারণ প্রথমে যে দুধটা আসে এটা এক ধরনের দুধ, আবার পরবর্তীতে যে দুধটা আসে সেটা আরেক ধরনের দুধ। তো দুইটাই প্রয়োজন আছে, দুইটাই একই সাথে পেটে যাওয়া প্রয়োজন আছে। আপনি যদি ডান পাশ থেকে অর্ধেক সময় প্রথম অর্ধেক সময় খাওয়ান, বাম পাশ থেকে আবার প্রথম অর্ধেক সময় খাওয়ান, তাহলে তো সে প্রথম ধরনের দুধটা তার পেটে গেল, দ্বিতীয় ধরনের দুধটা কি পেটে গেল না। ফলশ্রুতিতে ডাইজেশনে ব্যাঘাত আসবে, ল্যাকটোজ ইনটলারেন্সি সহ অন্যান্য সমস্যা দেখা দিবে। তো যাই হোক, তো এটা একটা বিষয়। হ্যাঁ, এক বসাতে শেষ পর্যন্ত এক পাশে স্তন পান করাবে, তার পরবর্তীতে বিপরীত পাশে যখন বসবে আবার দুধ পান করাইতে তখন তার বিপরীত পাশেরটা দুধ পান করাবে। দুধ পান করানোর শেষ শিশুকে ঘাড়ে তুলে মাথা উঁচা করে ভার্পিং করাইতে হবে। হ্যাঁ, এটাকে ভার্পিং বলা হয়। তো এই ভার্পিং কেন করাইতে হবে? কারণ দুধ পান করানোর সময় কিছু বাতাস অনাকাঙ্ক্ষিত ভাবে ঢুকেই, তো ঢোকার পরে অথবা শিশুর পেটের মধ্যে দুধগুলো তার যে ট্র্যাক্ট আছে, নালী আছে, সেটার মধ্যে প্রপারলি পৌঁছায় না, একদম ভালোভাবে ঠিক মতো না পৌঁছায় না। ফলশ্রুতিতে মাঝখানে মাঝখানে গ্যাপ তৈরি হয়, ওই মাঝখানের গ্যাপগুলোতে বাতাস তৈরি হয়, একটা কলিকি টাইপের পেটে ব্যথা তৈরি হয়। এই জন্য শিশুকে দুধ পান করানো শেষ সোজা করে ঘাড়ে নিবে, ঘাড়ে নিয়ে পিঠে আস্তে করে মৃদু করে একটু চাপ দিবে বা থাপ্পড় দিবে, এভাবে 5 থেকে 7 মিনিট ঘাড়ে রাখবে দুধ পান করানোর পরে। তারপর এইভাবে দুধ পান করার পরে যখন ভার্পিং করবে ঘাড়ে নিবে, তখন ঢেকুর দিবে শিশু, ঢেকুর তুলবে। ঢেকুর তুললে ওই যে জমে থাকা বাতাসগুলো বের হয়ে যাবে উপরের দিকে, এবং খাবারগুলো দুধগুলো নিচের দিকে নেমে যাবে। এটা সহজ উদাহরণ হচ্ছে আমরা যে সিরিঞ্জে ঔষধ নিয়ে তারপরে কি করি, ওষুধটাকে টোকা দিয়ে উপরের দিকে ধরে বাতাসগুলো বের করে দিই, তাই না? নিচের দিকে দিলে কি বাতাস বের হবে? এটা তো উপরের দিকেই বাতাস উঠে থাকবে। কিন্তু আপনি যখন নিডেলটা আকাশের দিকে ধরে উপরের দিকে ধরে তারপরে টোকা দিয়ে ইয়া করবেন, বাতাসটা সিরিঞ্জের মধ্যে থাকা বাতাসটা বের করতে চাইবেন, তাহলে কিন্তু খুব সহজে বাতাসগুলো বেরিয়ে আসবে। হ্যাঁ, তো একই কথা এখানে, শোয়ায় রাখলে কি হবে, সেই বাতাসগুলো শিশুর পেটের মধ্যে মাঝখানে মাঝখানে থেকে যাবে। আর যদি শিশুকে সোজা করে ঘাড়ে নিয়ে ভার্পিং করানো যায়, একইভাবে টোকা দেওয়া যায়, পিঠে থাপ্পড় দেওয়া যায়, আস্তে আস্তে করে মৃদু চাপ দেওয়া যায় কোষ করে করে, তখন কি হবে? তখন হচ্ছে যে ওই যে সিরিঞ্জ থেকে যেরকম বাতাস বের হয়ে যায়, এরকম শিশুর মুখ দিয়ে ঢেকুর হয়ে বাতাস বের হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ ইনফ্যান্টাইল কলিক প্রতিরোধে এবং চিকিৎসায়, উভয় ক্ষেত্রে এটা কাজ করবে। এবং তারপর দুধ পান করানো শেষ শিশুকে মায়ের উপস্থিতিতে ডান কাত করে শোয়াইতে হবে। এমন যেন না হয় শিশুকে ডান কাত করে শোয়া মা চলে গেছে, না। এখানে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম যে হয়, হঠাৎ করে আকস্মিক শিশু মৃত্যু, এর পিছনে কিন্তু একটা কারণ হলো যে শিশুরা ঘুমের মধ্যে তাদের নাক মুখ বন্ধ হয়ে নাক মুখ চাপ পড়ে তারা মারা যায়। তো এই ক্ষেত্রে ডান কাত করে শোয়াইতে গেলে কিন্তু ওই সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের আওতায় শিশু মৃত্যুবরণ করার চান্স থাকে। এই জন্য ডান কাত করে শোয়াবে মায়ের উপস্থিতিতে, যাতে করে মা একটু ধরে থাকবে বা মা পাশে থাকবে, তার শ্বাসনালী বা মুখ যাতে নিচের দিকে চাপে না পড়ে যায়, সেই ব্যাপারে মা একটু খেয়াল করবে। প্রথম 8-10-15 মিনিট ডান কাত করে শোয়ায় রাখলে প্রপারলি দুধটা নিচের দিকে নেমে যাবে এবং শিশুর জার্ড সহ অন্যান্য প্রবলেম গুলো হবে না, ঢেকুর হবে না, বমি হবে না, বা দুধ খাওয়ানোর পর বারবার যে বমি হয়ে বের হয়ে যায় সব, এরকমটা হবে না ইনশাআল্লাহ। তো এইভাবে 8-10 মিনিট 15 মিনিট ডান কাত করে শোয়ায় রাখার পরে শিশুকে কি করতে হবে, স্বাভাবিকভাবে মাথা উঁচা করে সোজা করে শোয়াই দিতে হবে। অবশ্যই মাথা উঁচা করে গলার মাঝখানে টান টান করে শিশুকে শোয়াইতে হবে মাথা উঁচা করে, ঠিক আছে? এভাবে যদি মা এই উপদেশগুলো মেনে শিশুকে দুধ পান করায় এবং একটানা 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করায়, মায়ের বুকে দুধ ব্যতীত এক ফোঁটা পানিও না খাওয়ায়, তাহলে শিশুদের ইনফ্যান্টাইল কলিক যেমনি ভাবে হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, ঠিক তেমনি ভাবে কারো যদি ইনফ্যান্টাইল কলিক হয়েও যায়, এইভাবে যদি এক্সারসাইজ বা করণীয় গুলো মেনটেন করে,
তাহলে তার ইনফ্যান্টাইল কলিক খুব আগে আগে পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সর্বাবস্থায় মোটামুটি ৮-১০ মাস পর্যন্ত শিশুকে কি করতে হবে? এই নিয়ম কানুনগুলো মেনে দুধ পান করাইতে হবে। তাহলে ইনফ্যান্টাইল কলিক সহ সাধারণ পেটে ব্যথা যেগুলো আছে এগুলোর প্রতিরোধ যেমনি ভাবে হবে ঠিক তেমনি ভাবে চিকিৎসাও হবে। এগুলো কি চিকিৎসার অংশও বটে, খালি যে প্রতিরোধ তা না, এগুলো চিকিৎসার অংশ বটে। ইনফ্যান্টাইল কলিকের ক্ষেত্রে ১টা ২টা ওষুধ আমরা দেই, সিমেথিকন বা কখনো গ্লিসারল সাপোজিটরি কনস্টিপেশন রিলেটেড থাকলে, হ্যাঁ, কিন্তু বাকি রুল প্লে করবে কিন্তু এই উপদেশ। ঠিক আছে? খালি ওষুধ দিয়ে ছেড়ে দিলে কোনো মতেই চলবে না, চিকিৎসা তো যথার্থ হবেই না, সমাধানও হবে না। এই উপদেশগুলো শিখাই দিতে হবে। এগুলো একটা ওষুধ। ঠিক আছে? এগুলো একটা ওষুধ। তো এইখানে যা কিছু আলোচনা করলাম, পুরো ক্লাস জুড়ে যা কিছু আলোচনা করলাম, আশা করছি বুঝতে পেরেছেন আপনারা। যদি কোথাও কোনো প্রশ্ন তৈরি হয়ে থাকে বা বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে, আমাদের নেক্সট প্রাইভেট মিটিং এ প্রশ্ন করলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের বিগত ক্লাসগুলো ভালো করে করেছেন এবং আমাদের আরো ১-২টা ক্লাস আমরা করাবো ইনশাআল্লাহ। মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্সে কথা ছিল ৩০টা ক্লাস করানো। আমরা চেষ্টা করতেছি ৩৪-৩৫টা ক্লাস করানোর জন্য। তো সেই ক্লাসগুলো শেষ করলে আশা করছি আপনাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি বাড়বে। শিশু এবং মায়েদের স্বাস্থ্য সেবা সঠিক দিক নির্দেশনামূলক পরামর্শ দিতে আর কোনো বাধা বিপত্তি কিংবা জ্ঞানজনিত প্রতিবন্ধকতায় পড়তে হবে না ইনশাআল্লাহ। এমসিএইচ কোর্সের পরবর্তী ব্যাচে ভর্তি চলতেছে। যারা এমসিএইচ কোর্সে ভর্তি হইতে চান আমাদের অনলাইন মেডিকেল স্কুলে, খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ফর্মালিটিস ফুলফিল করে ভর্তি হয়ে যান। আশা করছি আমরা আপনাদেরকে সর্বোচ্চটুকু দিতে পারবো এবং আপনারা এখান থেকে আপনাদের নলেজটা গ্যাদার করে সমাজে আপনাদের কর্মক্ষেত্রে এপ্লাই করলে সার্বিকভাবে দেশের জনগণ উপকৃত হবে বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।